আসসালামু আলাইকুম। ফোকাস টিভির আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ এমন একজন আলোকিত মানুষের সাথে কথা বলব, যিনি নিজের মেধা, শ্রম আর প্রবাস জীবনের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের আজকের অতিথি একজন সফল প্রবাসী, মোহাম্মদ আব্দুল জলিল খান ভাইয়া, যিনি বহু বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন। চলুন সরাসরি আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সর্বপ্রথমে সালাম জানাচ্ছি যারা এই ফোকাস টিভির দর্শকবৃন্দ যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আজকের যে এই ফোকাস টিভির প্রেজেন্টার জনাব হৃদয় সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আশা করি আমরা আপনার কাছ থেকে অনেক ইম্পোর্টেন্ট ইনফরমেশন জানতে পারবো, যেগুলো হচ্ছে পরবর্তীতে যারা প্রবাস জীবনে যাচ্ছেন বা প্রবাস জীবন কাটাতে যাচ্ছেন, তাদের অনেক হেল্প করবে। তাহলে আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাই। আপনি তো অনেক বছর ধরেই লন্ডনে আছেন, রাইট? জি। আপনার এই প্রবাস জীবনের একটা সংক্ষিপ্ত সারাংশ যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। বেসিক্যালি ধন্যবাদ জানাচ্ছি দর্শকবৃন্দ আপনারা যে প্রশ্ন করেছেন এটা প্রবাস জীবনের প্রবাসীদের আমার অভিজ্ঞতার আলোকে বলছি। আমি ১৯৯১ সালে সর্বপ্রথমে স্টুডেন্ট ভিসায় অস্ট্রিয়ার ভিয়েনা আসি। ভিয়েনা টেকনিক্যাল ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ম্যাথমেটিক্স পড়ার জন্য। সেখান থেকে পরবর্তীতে আমি মাইগ্রেশন নিয়ে অর্থাৎ টিচি নিয়ে আমেরিকান ইউনিভার্সিটি অফ প্যারিসে চলে আসি ১৯৯২ সালের ডিসেম্বর মাসে। হ্যাঁ, তো সেখান থেকে পরবর্তীতে আমি আবার টিউশন ফি না দিতে পারি ইলিগেল হয়ে যাই। সেখানে অ্যাসাইলাম ঠিক করি। অ্যাসাইলাম থেকে লং টাইম আমার এটা হেল্প থাকে। পরবর্তীতে আমাকে অর্থাৎ বৈধ হওয়ার জন্য আমাকে ইউরোপের অনেকগুলি দেশে আমাকে যাইতে হয়। আমি ইতালিতে একবার ইমিগ্রেন্ট হই। সেখান থেকে হেটার মনে করে আমি স্পেনে পরে ফাইনালি আমার ইমিগ্রেন্ট করে নেই সপরিবারে। এরপরে আমি স্পেন অর্থাৎ ওই নদীর ওই পাড়ে ছিলাম আপনার এখন যে ৩৪ অর্থাৎ ২৩ বছর এরকম মেয়াদ। এরপরে ব্রিটেনে আসি ১১ বছর। এখন ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির সাথে মোটামুটি আমি যেহেতু একটা প্রেজেন্টার লেখালেখি করি, ব্রিটেনের জীবনযাত্রা, কৃষ্টি কালচার, আমাদের কমিউনিটি মোটামুটি সবার সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠছে। আর আপনি বেসিক্যালি যদি ইউরোপের ওই পাড়ের কথা বলেন, এখানে যেটা আমরা ইউরোপিয়ান কান্ট্রি যেটাকে পাশ্চাত্য বলি, হ্যাঁ? যেটা আপনার জি। আম ১ম ছিল ৭ টা দেশ নিয়ে, পরবর্তীতে আরম্ভ হয় সেঙ্গেন ছিল। পরে তো আপনার ইউরোপিয়ান কমিউনিটি ভুক্ত দেশগুলি পরে ইউরোপিয়ান ইকোনমিক জোন আরো অনেক বিশাল আকার ধারণ করে। তো রাইট। সেখানে বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিটা আমরা যখন আসি তেমন একটা আমাদের লোকজন পাইনি আমরা। সোজা কথা যেটা। এই আমরা স্টুডেন্ট যারা ছিলাম অস্ট্রিয়াতে স্টুডেন্টদের একটাই ১ম কাজ ছিল পত্রিকা বিক্রি করা। আর পৃথিবীর এমন একটা দেশ যেখানে মর্গেন চাইতুন, আবেন চাইতুন বলে তারা জার্মান ভাষা। সকালে একটা পত্রিকা, বিকেলে একটা পত্রিকা। যারা গাড়িতে, ট্রামে কেউ কথা বলে না, শুধু পত্রিকা পড়ে বা বই আচ্ছা, পড়ে। আপনি কত সালে ভিয়েনাতে যান? ১৯৯১ সালে। আমরা বর্তমানে দেখি আসলে ভিয়েনা খুবই সুন্দর, অস্ট্রিয়া খুবই সুন্দর একটা জায়গা। তখনও কি আসলে জায়গাটা ওরকমই হ্যাঁ, ছিল? আমি আমি মানে ধরো আমি দেশে গেলাম ১৭ বছর পরে যেটা আমার নিজের মানে গাছতলায় যেরকম আম পড়েছিল, আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দেই। তো ভিয়েনাতে এরকম ফল ফ্রুটস এর আপনার গাছ প্রতিটা বাড়ির পাশে গার্ডেনিং সিস্টেম আছে তাদের। তারপর সবুজ গাছ তারা আপনার সামার আসলে এটাকে মানে বপন করে আরকি। তা আপনার কেউ যদি ঘাস দিয়ে হাঁটে ওরা মানে ইয়ে করে মানে খুব খারাপ মনে করে আরকি। এত নিট অ্যান্ড ক্লিন। তারপরে ফল তো আপনার কত রকমের চেরি ফল পড়ে আছে। আপনার রাস্তায় আপনি হাঁটবেন যে হাঁটার মধ্যে দেখা যাবে না আপনি সরাবেন কিনা। আপেল পড়ে আছে। তারপরে আপনার আপনার যেটাকে পেয়ারা জাতীয় একটা ফল আছে। আমাদের দেশে যেটা আমরা পেয়ারা বলি ওখানটা লম্বা স্টাইলের। পরে এটা একটা অস্ট্রিয়ার জীবন ব্যবস্থা। পাশের অনেকগুলি দেশ আছে। সুইজারল্যান্ড আছে, অস্ট্রিয়ার সাথে পোল্যান্ডের বর্ডার আছে। অস্ট্রিয়ার সাথে আপনার হাঙ্গেরির বর্ডার আছে।
অস্ট্রিয়ার সাথে ইটালির বর্ডার আছে। তো অস্ট্রিয়ার সাথে ৭ টা দেশের বেসিক্যালি বর্ডার কাজ করে। সেখান থেকে আচ্ছা পরে আপনার তো এরপরে ফ্রান্সের জীবন ব্যবস্থা এখন তো আমাদের সময় ফ্রান্সও সেই আপনার বাংলাদেশী ভাইরা আমরা যারা আছি আমাদের এটা ফরেন রেমিটেন্স এর জন্য আপনার এখন তো প্রায় আমি যতটুকু শুনলাম আমি গত কিছুদিন আগে গেলাম। এখন প্রায় ৬০,০০০ উপরে বাংলাদেশী আছে ফ্রান্সে। কিন্তু আমরা আচ্ছা। দেখা গেছে ৩০০ সামথিং ছিল। আর আস্তে, আস্তে বাড়তে লাগলো। যে ফ্রান্স মানে একটা উন্নত বিশ্বের আপনারা জানেন। একটা একটা অবশ্যই। মানে স্বনির্ভর দেশ এবং আমাদের বাংলাদেশীদেরকে তখন সেটেল হওয়া খুব কঠিন ছিল। আমাদের আমাদের অ্যাসাইলাম ছাড়া কোনো সিস্টেম ছিল না। স্টুডেন্ট খুব কম। যেহেতু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ সো মাচ হার্ড হ্যাঁ, এবং শ্রুতিমধুর ভাষা কিন্তু খুব হার্ড ভাষা। আপনি দেখুন জার্মানি ভাষা আপনি খুব ইজিলি শিখতে পারবেন। ১-২ মাসে শিখা যায়। হ্যাঁ, কিন্তু ফ্রান্স ভাষা কঠিন। অ্যাম খুব সুন্দর স্পেন একটা বড় দেশ। সেখানে এদের বিশাল ল্যান্ড পড়ে আছে। ফ্রান্সও একই অবস্থা। তারপরে আপনার সেখানে প্রবলি অনেক বাংলাদেশের হিস্টোরিক্যাল। জি, জি, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বিশাল। সেটা হলো বাংলাদেশের কাপড়ের দোকান। অর্থাৎ বাংলাদেশ থেকে খুব কম আনে। তারা বেশি আনে হইলো আপনার ভারত, চায়না, তারপরে ইন্দোনেশিয়া এবং ল্যাটিন আমেরিকার কিছু দেশে। যেহেতু এটা স্পেনটা হলো আপনার মেডিটেরিয়ান প্লাস আটলান্টিক ২ সাইডে ২ টা নদী আছে। বড় নদীগুলি। তো ওদের সি বিচ টা খুব বড়। সেই অনুসারে টুরিস্টের আইটেম বেশি বিক্রি হয়। সেম ইতালিও তাই। ওই রাইট। সেম আইটেম গুলি বিক্রি হয় আরকি। আমাদের বাংলাদেশীরা আমাদের বাইরে যারা আসছে আপনারা জানেন খুব খুব কম সংখ্যক কেউ স্টুডেন্ট ভিসা, কেউ বিজনেস ভিসা, কেউ আপনার টুরিস্ট ভিসা আসে যারা যেভাবে আসে। এরপরে ইমিগ্রেন্ট হওয়ার পরে যেটা ইতালিতে ৯০ এর ইমিগ্রেন্ট, পরে আপনার ৯৬ এর ইমিগ্রেন্ট, ৯৮ এর ইমিগ্রেন্ট, ২০০১ এর ইমিগ্রেন্ট, ২০০২, ২০০৩, ৪ এরপর আবার ১৩, ১৪ এর ইতালির ইমিগ্রেন্ট এখন মনে হয় আর দেওয়া হয়নি তাদের। তো এই ইমিগ্রেন্ট হওয়াতে আমাদের একটা সুবিধা হলো আমাদের ফ্যামিলি গুলি আসার একটা সুযোগ হয়ে গেল। এরপর পর্তুগালে আসেন। আমি ৯৫ এ পর্তুগাল যাই ইমিগ্রেন্ট হওয়ার জন্য। সেখানে যখন আমি গেলাম সেম লাইক এ মনে হয় যেন আমি তখন বাংলাদেশের কোন একটা শহরে আসছি। রাস্তায় আপনার মাছ বেচত। এই গোয়া, আপনার ইন্ডিয়ার একটা জায়গা আছে গোয়া। ওই হ্যাঁ। গোয়াতে কিন্তু পর্তুগিজ কলোনি ছিল। তো ওখানে যারা জন্মগ্রহণ করতো ওরা পর্তুগিজ পাসপোর্ট নিয়ে দিয়ে দিতে আসতো। তো ইন্ডিয়ান লোকজন দেখলাম আমাদের রাস্তায় যেরকম আমরা বাজারে মুরগা বিক্রি করে মাছ দিস টাইপ। পরে এটাকে ডেভেলপ করে নিল ইউরোপিয়ান কমিউনিটিতে ওরা ঢুকে গেল। জার্মান পুরা ওদের বিল্ড আপ করে দিল। এখন মানে একটা পর্তুগাল দিছে এখন তো ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে দাঁড়ায়। এটা একটা অভিজ্ঞতা আমার। রাইট। যদি আপনি জানতে চাইলেন আরকি। আরো আমি শেষ করতে পারব না। ইউরোপের আমি টোটাল ওয়ার্ল্ড এর ৫৪ টা দেশ ভিজিট করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। আমি দেখলাম। মাশাআল্লাহ। যে ওই যে "ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান" কোরআনের আয়াত। সূরা আর-রহমানের। যে তারপরেও কি তোমরা অবিশ্বাস করছো আমাকে? আল্লাহ যে সৃষ্টি করছে। যে যাও কোরিয়া গেলাম আমি ধরেন সাগরের পাড়ে, জাপান। যেসব পাহাড় সেই ওই সেখানে। তারপরে আবার সাইপ্যান গেলাম আমি যে আপনার হাওয়াই দ্বীপপুঞ্জ। সেখানে জি। আগ্নেয়গিরি দেখলাম আপনার বিমান থেকে বলে দিল অনেক উপরে চলে যায় ফ্লাইট। হ্যাঁ, এই আরকি। আর তারপরে আপনার আ এই তো এই আমাদের প্রবাসী বাংলাদেশীদের আজকে যেটা বলি আমরা ১,২০,০০,০০০ বা মোর সেটা তো আর একদিনে হয় নাই। যে যেমন ধরেন ইংল্যান্ডের ব্যাপারটা জি। এখানে ১৯-২০ শতাব্দীর শেষে ২০ শতাব্দীর প্রারম্ভে কিন্তু বাংলাদেশের আসা শুরু হয় ব্রিটেনে। সেটা তখন ছিল নাবিক ব্যবসা-বাণিজ্য হতো। তো সিলেটের স্কাইয়ের যে তারা ব্রিটিশরা চাষ করতো বাগানে, সেখান থেকে আমাদের বাংলাদেশী সিলেটি যারা ছিলেন তারা কাজ করতেন বা নাবিকের কাজ পায়। নাবিক হিসেবে কিন্তু ব্রিটেনে আসা তারা সুযোগটা পায় আরকি যেটা। এবং আমি ব্রিটেনে আসি ১ম আমি আসি স্টুডেন্ট ভিসা অস্ট্রিয়াতে ঘুরতে আসি। আপনার ৯২ এর সামারে। হুম। এরপরে আসি মাঝে দিয়ে আসলাম একবার 98 এ। পরে আমি আবার এই 111 মানে ২০০৬ তে আসি, ১০ এ আসি। এরপর বেসিক্যালি লাস্টে আমি একবারে চলে আসি ইমিগ্রেন্ট হয়ে মানে ইউরোপিয়ান পাসপোর্টে ১৩ সালে ২০১৩ সালে। এর আগে আমি এখানকার যে পত্রিকাগুলি ছিল সুরমা, জনমত, তারপরে আ সিলেটের ডাক আমার লেখা আসতো তখন। বিশেষ করে জনমতে আমাকে
সুরমা পত্রিকা আমার লেখা আসতো। তো ফ্রান্স থেকে আমি লিখি। তো প্রতি রোববারে ওরা আমার বাংলাদেশী ব্যবসায়ীরা আসতো মাল নিতে। তাদের গাড়িতে আমার জন্য ১০ টা করে পত্রিকা পাঠাইত তখন। তো অনেক পুরনো কথা আরকি এগুলো। পরে আমি আচ্ছা, নিজে একটা পত্রিকা বাইর করলাম আমার দেশের স্বার্থে কৃষ্টি কালচারের জন্য স্পেনে। এটা হচ্ছে ইউরোবার্তা নামে একটা পত্রিকা বাইর করি আমি। সেটার আপনার যদি আমি ম্যাথের ছাত্র কিন্তু লাস্টে আমি আপনার বাংলাদেশকে জার্নালিস্ট। নিয়ে করতে যেয়ে লেখালেখি শুরু করি আরকি। আরো এখন আসলে মাইগ্রেন্ট নিয়ে যে কথাটা আমি বললাম, একবার আমি ঢাকার পত্রিকায় অনেক লেখালেখি হইছে আমার। আগুনের পাখি তখন যুগান্তরে, তারপরে আপনার আমার দেশ তো পরে আসছে। যুগান্তর ছিল, ইনকলাব এগুলি পত্রিকাতে লেখা আসতো মাঝে, মাঝে আমার। বিভিন্ন সমস্যা নিয়ে আমি লেখালেখি করতাম। আমার একটা কথা মনে পড়ে আজকে যে গ্রিসের কথাটা, জি। আপনার অ্যা 97 এর কথা। তো সেখানে আমি গেলাম, যেয়ে দেখি যে তখন তারা ইমিগ্রেন্ট দিবে। হ্যাঁ? তাদের গ্রিসের আপনার ইংলিশ পত্রিকা পড়লাম। তো তারা এমন কিছু সত্য দিল যেটা ১৯৫৪ ৫৫ সালের ইমিগ্রেন্ট পরে আর কখনো দেয়নি তারা। এখন এত সোজা একটা ইমিগ্রেন্ট দিল যে যার পাসপোর্ট নাই, শুধু যে বাংলাদেশী হিসেবে বা যেকোনো দেশের নাগরিক হিসেবে একটা আইডি কার্ডও দেখাইতে পারবে সে, অ্যাপ্লিকেশন সাবমিশন করবে। করার পরে তাকে সুযোগ দেওয়া হবে তার পাসপোর্ট আনার জন্য। এত ইজি একটা ইমিগ্রেন্ট দিল। আর কিন্তু আমাদের দেশের লোকদের পাসপোর্ট নিয়ে সমস্যা দেখা দিল। পরে আমি গেলাম সেখানে ট্রান্সলেশন করলাম, পত্রিকাগুলি বললাম। পরে আমি নিজেই আমাদের তৎকালীন সরকারকে একটা চিঠি পাঠালাম তাড়াতাড়ি করে। যে তখন ৩০,০০০ লোক আ আপনার গ্রিস টোটাল। পাশের দেশগুলির থেকে লোক এবং ইংল্যান্ড থেকে অনেক লোক গেছে ইমিগ্রেন্ট হওয়ার জন্য। যেহেতু আপনার ব্রিটেনে কাগজ দিতে খুব কঠিন, ফ্রান্সে কঠিন, জার্মানিতে, ফ্রান্সে ইতালিতে যেরকম দৌড়ায়, সেম স্পেনে এরকম মানুষ আপনার ওই যে নদীর মানে শিপিং এর যেভাবে হোক তারা ব্যবস্থা করে সেখানে চলে গেছে। যে এখন পাসপোর্ট অনেকে পাচ্ছে না। পাসপোর্ট নিয়ে সমস্যা দেখা দিল। এ নিয়ে তৎকালীন সরকার ওইটাকে গুরুত্ব দিয়ে তখন কায়রোকে পাঠায় দিল। কায়রো অ্যাম্বাসেডরকে বলল, "ইউ উইল টেক আপ প্লিজ।" সেখানে কি এটা তাড়াতাড়ি করো। আচ্ছা, আমি তখন ইজিপ্টের। ওখানে হ্যাঁ, হ্যাঁ, ইজিপ্ট আপনার কায়রোর রাষ্ট্রদূত হুম, গ্রিসকে কন্ট্রোল করে। তখন আমি হুম। সেখানে একটা তখন মাত্র টেলিফোন সেট আসছে পৃথিবীতে আরকি। তখন আপনার একটা আমি সেট ফিলিপস আপনার ফিলিপস কোম্পানির একটা টেলিফোন নাম্বার কিনি তখন $১৫০ দিই। ওই নাম্বারটা দিলাম সাথে আমাকে ফোন করল। যে আপনি কি একটা অ্যাপ্লিকেশন করছেন যে প্রবাসীদের গ্রিস বাংলাদেশীদের সমস্যা নিয়ে পাসপোর্ট না হলে তারা ইমিগ্রেন্ট হইতে পারবে না। হ্যাঁ, বলল যে আমি আসতেছি গ্রিসে। আপনি আসতেন তাহলে আমি থাকবো অমুক জায়গায়। আমি ঠিকানা দিলাম। সেখানে হনারারি আপনার কনসুলেট ছিল আমার নামটা মনে আছে ভেনাসন তার নাম। শিপিং ব্যবসা করে। সে আমাকে আচ্ছা, আবার ফোন দিল, দেখা করলাম অনেক কথা। রাষ্ট্রদূত চইলা গেলেন। এমনই ভাগ্যিস আমার, আমার যখন ফ্রান্সে আমি যাই 93 তে আমার পাসপোর্টটা রিনিউ করতে হয়েছিল। তো ওই হুম। ভদ্রলোক তখন ফ্রান্সের 3rd সেক্রেটারি ছিল। আমি নাম ভুলে গেছি। উনি স্কটল্যান্ড থেকে মনে হয় উনি রিটায়ার্ড করে পরে। তো উনি আবার আমার ওই পাসপোর্ট যেটা আমি বের করছিলাম, উনি যেটাকে আপনার ওই মানে বাড়ায় দিচ্ছে আরকি আমরা পাসপোর্ট রিনিউয়েবল করছে। আমার তখন 2nd পাসপোর্ট সাথে। তখন আমি বললাম যে, "আপনি কি একই লোক?" এমনি হয়। পরে উনি আপনার একটা সমস্যা ছিল সেখানে যে যেহেতু একটা অনেক কথা আসলে। আমাদের বাংলাদেশীরা যে কত কষ্ট করে বিদেশে আসে, এটা না দেখলে তাদের সাথে কথা না বললে বুঝা যাবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি তো গ্রিসের কথাটাই বলি। বাংলাদেশ থেকে ভারতে যায় তারা। ভারত থেকে পাকিস্তান যায়। পাকিস্তান থেকে কাজ করে তারা। ফিলের কাজ। দে দেন অ্যাকোয়ার নলেজ। সেখানে হয়তো পয়সা-টয়সা কামায় আবার চলে যায় ইরানে। ইরানে যেয়ে আবার একই অবস্থা সেখানে আপনার এই কাজগুলি করে সিলাইয়ের কাজটাই বেশি সেখানে। সেখান থেকে কিছু পয়সা জমায় তখন তারা আপনার বাই রোডে জীবনের ঝুঁকি নিয়ে ইরান থেকে তুর্কি আসে। তুর্কিতে আবার সেখানে আপনার কাজ পাওয়া যায় এই যে সেলাই কাজ। মানে এটা শিখে নিল সে এই কাজটা সে আরম্ভ হয়ে গেল জায়গায়, জায়গায় পয়সা জমায়। পরে তুর্কির থেকে তারা গ্রিসে আপনার ভ্রমণে মানে বাইরে আরকি রাস্তা ৭ দিন ৮ দিন লেগে যায়। সেখানে আমি তো আর দেখিনি ওইখানে যাইতে পারিনি। শুনতাম যারা আসতো আপনার ছোট্ট একটা নদীর মতো থাকতো মানে তারা নিজেরাই করে একটা কি বলে ভাষায় ডিঙ্গি বানায়। ডিঙ্গি দ্যাট মিনস কাপড় দিয়ে বানায়। মানে আমরা লুঙ্গি দিয়ে যেরকম হাওয়া দিই এরকম। সেটা বেশি বড় না হয়তো। তারা বলে ৫-১০ মিনিটে পার হয়ে যায়। নদীর মানে ওই পাড়ে আসলে সাপ্তাহে মোটামুটি পার হ্যাঁ, হইতো। ওইভাবেই তারা তখন মানে এই পাড়ে আসলেই তারা গ্রিস ঢুকে গেল। ঢুকলে তখন তো ইজি ছিল পুলিশ ডিস্টার্ব করতো না। আবার ধরলেও নিয়ে যেত ছেড়ে-টেড়ে দিত ইত্যাদি। এইভাবে লোকগুলি আসতো আরকি গ্রিসে। এনিওয়ে তো মোস্ট ইম্পোর্টেন্ট যে কথাটা হলো এখন পাকিস্তানে যখন থাকতো তারা অনেকে
হিন্দি আর পাকিস্তানি সেম ল্যাঙ্গুয়েজ, খালি লেখার ডিফারেন্স। তারা এই হুম। ল্যাঙ্গুয়েজটা ইউজ করে, তখন ওখানে আপনার বাংলাদেশি আম মানে যারা মানে কমিউনিটি লিডার টিডার ছিল, তারা অনেককে বলে যে পাকিস্তানি বইলা ওদেরকে মানে যাতে পাসপোর্ট না দেওয়া হয় এরকম একটা তথ্য পাওয়া গেল। তখন আমাকে বললো যে এখানে কিছু বাংলাদেশি অ্যাসোসিয়েশনের লোক কাজ করে, ওরা মানে সাইন না করলে পাসপোর্ট হয় না। হ্যালো, এটা আবার তোমার উনি সাইন না দিলে একটা লোকের পাসপোর্ট হবে, এটা তো হইতে পারে না। কয় এটা তোমাদের বাংলাদেশে, আমি তো এটা জানলাম, এটা হয় না। এনিওয়ে এটা নিয়ে একটা আচ্ছা, সাউন্ডটা ছোট আসতেছে। তো এখন হ্যাঁ। আপনার এই সমস্যার কারণে এই জায়গায় নিয়ে তখন এটা আমি দেখলাম মানুষগুলি আমাকে বললো যে ভাই আমরা তো বাংলাদেশি, আমাদেরকে ওই বলে যে আমরা পাকিস্তানি, জন্য আমাদের পাসপোর্ট দেয় না, এরা সাইন করে না। তখন আমি এটা উল্টো করলাম যে না, এরা তোমরা এটা করতে পারবে না। তুমি তো বাংলাদেশ প্রতিনিধি করো না, তুমি সরকারি কেউ না, তুমি এটা অ্যাসিস্ট্যান্ট করছো, ঠিক আছে। এখন উনি ফরিদপুরের লোক, চাঁদপুর না কুমিল্লা না চট্টগ্রামের লোক, তুমি এটা আইডেন্টিফাই, তোমার তো এটা কাজ না। আর উনি বাংলাদেশের সরকার করবে। তখন আমি রাষ্ট্রদূতকে একটা মিটিং এ বললাম যে যে আমার অভিজ্ঞতার আলোকে, যে আমি 93 যেমন পর্তুগাল, তারপরে ইটালির ইমিগ্রেন্ট শুনলাম, দেশগুলোতে ভিজিট করার পরে, যে তৎকালীন সরকার বলছিল যে বাংলা ভাষায় কথা বলতে পারলে তাকে একটা অ্যাপ্লিকেশন লিখে সাইন করলে তাকে পাসপোর্টটা দেওয়া হবে। দিস ইজ দ্য রুলস অফ বাংলাদেশ গভর্নমেন্ট। জেনে আমাদের অনেকে হয়তো জানে না। পাসপোর্টটা আপনার ফি নিবে 5 বছরের জন্য, তখন ধর $100 ছিল, দিবে হুম। আপনাকে 1.5 বছরের জন্য ভ্যালিড দিবে। 1.5 বছরের সরকার এটাকে ইনভেস্টিগেশন করবে, ডিবি রিপোর্ট যেটাকে আমরা বলি। ওই রিপোর্টটা এম্বাসিতে আবার তো আসবে পাসপোর্টটা। যদি ঠিক থাকে দেন ইউ উইল বি রেনু। যদি এটা কারেন্ট না থাকে তাহলে পাসপোর্ট রেনুতে আটকায় দেওয়া হবে। পৃথিবীর যেখানে যাবেন আপনার পাসপোর্ট আটকায় দেবে সরকার। যেমন আমি পাসপোর্ট নিলাম ধরেন রোম থেকে, আমি এখন লন্ডনে আছি। রেনু করতে যাবো লন্ডনে, হাই কমিশন জমা নিয়ে তারা ইতালিকে ফোন দিবে যে এত তারিখ এত সালে বইটা ইস্যু হয়েছে, দিস ইজ ডিবি রিপোর্ট দি কনফার্ম। যদি বল যে ওকে, তাহলে পাসপোর্ট রেনু। যদি নো ওকে, ক্যান্সেল, পাসপোর্ট আটকায় দিয়ে আপনাকে বলবো যে আপনার তথ্য সঠিক নয়, বিধায় পাসপোর্টটা দেওয়া যাবে না। দিস ইজ দ্য রুল। তখন উনি তো যেহেতু আপনার রাষ্ট্রদূত, ফরেন মিনিস্ট্রি থেকে ধাপে ধাপে করছে, উনি এক্স্যাক্টলি কথাটা সত্য, সরকার আইন, আমি সবাইকে পাসপোর্ট দেব। তো উনি বললো কিছু লোকে দাঁড়ায় দাঁড়ায় ওই কথা বলতে গিয়ে অনেকে ওই যে আপনার পাকিস্তানি ল্যাঙ্গুয়েজটা চলে আসে। এটা একটা একটা সমস্যা তখন দাঁড়াইছে। যাক, পরে উনি পাসপোর্ট গুলি সব দিল, 30,000 লোক ইমিগ্রেন্ট হয়ে। দিস ইজ একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আমি এখন লন্ডনে আছি, ওই ইমিগ্রেন্ট লোক এখন লন্ডনে আছে অনেকে। আবার রাস্তা দেখলেও তো একটা সালাম দেয় যে ভাই আমার, তখন ওই আপনি তো ওই লোক থেকে দিয়ে হয়। আপনার কারণে এইভাবে আমরা 30,000 লোক আসলে ইমিগ্রেন্ট কমিউনিটি, হতে পারছে। দিস ইজ এ ভেরি আমি অস্ট্রিয়ার কথাই বলি। আমরা যখন স্টুডেন্ট, আমরা সকালবেলা আমি ক্লাসে যাচ্ছিলাম, তো একটা ট্যাক্সি থামলো, আপনার ট্রাফিক আইল্যান্ড পড়লো। তো ট্যাক্সি থামার সাথে সাথে ট্যাক্সি থেকে নেমে গেল আপনার দুজন, ওরা গাড়িতে ছিল 4 জন ছিল। তো 2 জন নেমে গেছে। আমার কয় ভাই আপ পাকিস্তানি আর ইন্ডিয়ান? নয়, আমি বাংলাদেশী। ওরা বাংলাদেশী কথা তো খুব আরো ইয়ে হয়ে চোখের ফেলে ফেলতে বলে যে ভাই আমরা এই যে পাড়ি দিয়ে আসছি, আপনার বর্ডার পাড়ি দিয়ে আসছি, এসে ট্যাক্সি নিয়ে চলে আসছি, গায়ের মধ্যে কাদা টাদা ছিল। তো যাই কিনে ট্যাক্সিটাকে সাইড করে দিয়ে আমি বললাম যে ওকে, আমি ওদেরকে আমার ঠিকানা দিয়ে, ও মানে আম ঘর পর্যন্ত নিয়ে ঠিকানা পৌঁছায় দিয়ে আমি বলি থাকো তোমরা, পরে আমি ক্লাস করে আসতেছি। এইভাবে এদেরকে পরে আবার নিয়ে আমি যেখানে হেনিফিল্ড, যেটা যারা আজকে শুনছেন সারা বিশ্ব থেকে, অস্ট্রিয়ার তাজকির খান লাগার বলতে ওটাকে, সেখানে আপনার একটা গির্জা আছে, গির্জার ওই পাদ্রী বাংলাদেশিদেরকে হেল্প করতে দেন, গির্জার ভিতরে ঘুমাইতে দিত, থাকতে দিত, খাবার দিত। তো ওইভাবে আমাদের লোকগুলিকে আমরা শুরু করলাম তখন কাজটা। তখন সেখানে একটা গ্রুন পার্টি ছিল, সেখানে আমাদের বাংলাদেশি, আমার আগেও কয়েকজন কাজ শুরু করে, আমি ওদের লাগে জানতে পারলাম। পরে আমাদের এইভাবে কাজ শুরু হলো। প্রতিনিয়ত আমাদের তখন এইভাবে অস্ট্রিয়া হার্ড অফ ইউরোপ ছিল, হাঙ্গেরি থেকে আসতো, পোল্যান্ড থেকে আসতো, আপনার এই 2টা দেশ থেকে তখন ঢুকে, কেউ পরবর্তীতে রোমানিয়া হয়ে রোমানিয়ার থেকে হাঙ্গেরি আসতো। এইভাবে আমাদের লোকগুলি তখন বাই রোডে ওই রাশিয়া, পরে রাশিয়ার থেকে লোক আসতো। যখন এক একটা দেশ আস্তে আস্তে আপনার সমস্যা করতো, তখন আরেক দেশ থেকে শুরু করতো। এইভাবে আমাদের লোকগুলি আপনার বিদেশে আসার, আজকে যারা ইউরোপে বা এই লন্ডনে আছে, ইউরোপিয়ান পাসপোর্টদের অনেকে এইভাবে আসছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যদি ওইদিন না আসতেন, বা যারাই তাদেরকে পাঠাইছেন, তার ধন্যবাদ পাওয়ার যোগ্য রাখে। মাঝে মাঝে দুই একটা এদিক সেদিক হয়, এটার জন্য আপনার অনেকের মানে খারাপ
মনোভাব হয়, ঠিক আছে, এটাও ঠিক না। বর্তমান যুগে এটা ঠিক না। ওই আমলটা ঠিক ছিল হয়তোবা। কারণ ওই সময় যে বাই রোডটা ছিল অনেকের মানে কোন সমস্যা হইতো না। পুলিশ কোন এটলিস্ট হয়রানি চলে করতো না। আসতে পারত। হ্যাঁ, হ্যাঁ, এবং আমাদেরকে রেসপেক্ট করতো তারা। আমি বলি যখন 91 এ বাংলাদেশে একটা ফ্লাড হয়েছিল। দিস ইজ আপনার হুম, ঘূর্ণিঝড় হয়েছিল মনে হয়। হুম। এটা সারা বিশ্ব জানলো, তো বাংলাদেশ শুনলেই আর কোনো কথা নেই। দে হেল্প, বিভিন্নভাবে তারা হেল্প করত। এই তো এটা হলো একটা অভিজ্ঞতা। এইভাবে আমাদের লোকগুলি আপনার নদীর ওই পাড়ে, মানে আমরা নদীর ওই পাড় বলতে বলি আপনার ওই ই ইউরোপিয়ান জোনটাকে, যেটাকে এক্সাক্টলি পাশ্চাত্য বলে। এটা হলো ওই অংশটা। এবার যেহেতু ব্রিটেনের ব্যাপারটা আপনি, যেহেতু আজকের আলোচনা মানে ব্রিটেন নিয়ে আপনি কথা বলতে চান। আমি তো একটু আগে ব্রিটেনটাও বললাম যে ব্রিটেনে ১৯শ শতাব্দী প্লাস ২০ শতাব্দীর প্রারম্ভে কিন্তু ব্রিটেনে আসে যে নাবিক, তখন যে ব্যবসা-বাণিজ্য ছিল আপনার ব্রিটেন, আপনার আপনার যেটা কি বলে নাবিক নৌযান, শিপিং হুম, যেটা বোর্ড, তখন আপনার আমাদের সিলেট অঞ্চলে তাদের যে ব্যবসা ছিল চায়ের বাগান, চায়ের ওখান থেকে কাজ করতে অনেকে নাবিকের কাজ নেয়। এভাবে আইসা ব্রিটেনের আসে পরে। স্বাধীনতার পরে ৭১ এর পরে আপনার আমাদের লোকগুলি আরো ব্রডলি এখানে আসা শুরু করে। আপনার পরিবার-পরিজন নিয়ে আসে এখানে। আজকে আমাদের ব্রিটেনের আপনার ব্যবসা-বাণিজ্য অর্থাৎ অ্যাম প্রশাসন, পার্লামেন্ট প্রতিটা জায়গায় আমাদের বাংলাদেশীদের অবস্থান আছে। এমন আচ্ছা, কোন জায়গা পাবেন না। ব্রিটেনের বর্তমানে জি। ওখানকার আসলে আ সেখানকার জীবনযাত্রা, সংস্কৃতি এবং মানুষের দৈনন্দিন জীবন এগুলা নিয়ে আপনি যদি আরেকটু ক্লিয়ার ধারণা দিতেন। এখানে জীবনযাত্রাটা স আ সো হার্ড। আর এরা যে আর ওদের তো হলো পার্লামেন্টের, আমাদের মতো সংবিধান নাই। প্রতিদিনই পার্লামেন্টে মানুষের চাহিদা অনুসারে আইন প্রণয়ন করে। যেমন কালকে একটা আইন হইলো, আজকে আবার এটা বাতিল হয়ে গেল। হয়তো ওটা কালকের জন্যই ছিল। ওই দিন অনুসারে ওই আইনটা যারা পাইলো ওই আইনের সে ভোগ করবে। এরকম অবস্থা এখানে। এরা খুব তো এটা কি ব্রিটেন, আসলে ইনস্টেবিলিটি করেন? মানে হ্যাঁ, স্টেবিলিটিটা কি থাকে নাকি খুবই কিছু আনস্টেবল? রিজনেবল রাখে, কিছু আবার এটা বাতিল করে যে এটা এখন চলবে না। এখন নতুনটা আসছে ওটা ফলো করতে হবে। এরকম। আচ্ছা। এজন্য তারা খুব ব্রিটেন তো সারা বিশ্ব অনেক সময় শাসন করছে। আমেরিকাকেও করছে। করছে, তাই না? অবশ্যই করছে। জি। আমাদের করছে। আপনার হুম, মিডল ইস্ট করছে। তারা সারা পৃথিবী শাসন করছে। তারা পলিসি ওয়ার্লড এর অনেক দেশ ফলো করে এখন। হুম। আমাদের দেশ ফলো করে অনেক জায়গায়। হ্যাঁ? হ্যাঁ, এখানকার যে সিস্টেমটা, যেমন মন্ত্রীর একটু ভুল হয়েছে সে পদত্যাগ করে ফেলে সাথে। আপনি দেখেন থেরেসা মে, এর আগে আপনার এরপর বরিস জনসন, তারা কি করলো? একটু ইয়ে হলে ধরেন যে আপনার আমার থাকার দরকার নাই। যেকোনো মন্ত্রী তাকে পদত্যাগ করতে বাধ্য হয়। না করলে তাকে বলে দেওয়া হয়। হ্যাঁ? তারা ওটা আর থাকতে পারে না। এগুলি এখানে শিক্ষণীয় বিষয় রয়ে গেছে এখানে। আমাদের একটা দেশ পরিচালনার জন্য আম সবকিছু এখান থেকে যারা পড়ালেখার জন্য এদের স্কুল ইউনিভার্সিটি গুলি কেন? হ্যাঁ? এগুলি তো টিকে আছে ওই কারণে। এখানে অন্তত শিক্ষা ব্যবস্থাটা আগে যখন বিলাতে পড়তে যায়। হ্যাঁ? আমার হুম, ছোটবেলায় তো আপনারা এখন শুনেন। বিলাত। মানে বিলাতে পড়ালেখা মানে কি বিশাল ব্যাপার। ডাক্তার ঢাকা গ্রিন রোডে তখন গেলেই আগে খুঁজতে যেত, ধরেন আমার ফ্যামিলি যে দেখতো যে কোন সাইনবোর্ডটাতে বিলাত আছে লেখা। বিলাত পাস। হ্যাঁ? লন্ডনের কি জি। যেটা ওই ডাক্তারটার কাছে যাবে কিন্তু। অন্য জায়গায় যাবে না। অথচ হয়তোবা দেখা যায় বিলাত পাস থেকেও বাংলাদেশের কোন একজন ভালো ডাক্তার আছে না? থাকতে পারে। কিন্তু অবশ্যই সেখানে থাকতে পারে। যাবে না। বিলাতের ডাক্তার খোঁজে। তার কারণ এখানে শিক্ষা ব্যবস্থাটা একটু ভালো। একটা ডিসিপ্লিন মেইনটেইন করে, পাংচুয়ালিটি আছে, ট্রুথনেস আছে, সবকিছু আছে বিধায় এদেরকে ট্রাস্ট করে। এই। এখন হুম, বিলাতের আপনার আজকে আমাদের পার্লামেন্ট আপনার সর্বপ্রথম বাংলাদেশের আ রোশনারা আলী একজন মহিলা। এরপরে রূপা হক, এরপরে আপনার ওই যে আমাদের আরে কি জানি শেখর হেনার মেয়ে। তারপরে ৬ জনের মতো আছে আমাদের এখানে। এখন তো মনে হয় উনি তো পদত্যাগ করছে, উনার বিরুদ্ধে কি জানি হয়তো সমস্যা আছে কারণ। এরপরে আছে আমাদের আজকে লুৎফুর রহমান মেয়র আছে। হ্যাঁ? তারপর আমাদের আজকে কাউন্সিলর যেটা আমরা বলি, ওয়ার্ড কমিশনার এখানে কাউন্সিলর বলে। জি। অনেক, সেটা অনেক। ইভেন আরো বাড়বে এখন দিন। হ্যাঁ? যেহেতু ইউরোপিয়ান কমিউনিটি প্লাস ব্রিটেনের ছিল, এখন আমরা তো অনেক বিশাল কমিউনিটি হয়ে গেছে এখানে। বিশাল মাশাআল্লাহ। দিন হুম, হুম, বাড়ছে মাশাআল্লাহ। আমাদের। তারপরে এখানে এনএসএস,
ডাক্তার তো এভেলেবেল, বাংলাদেশি ডাক্তার আছে সব জায়গাতেই। আপনার দোকানপাট, ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রে আমাদের তো টেকনোলজি যেটাই বলেন, বাস ড্রাইভার সবকিছুতে আমাদের লোক আছে। এগ্রিকালচার সাইডে আছে। আমরা গত ২ বছর আগে, না আমি ২০১৩ তখন ইতালিতে কিছু সবজি-টবজি এখানে আসতো ১৪, ১৫, ১৬, ১৭, ১৮। করোনার পরে এখন ওই লোকগুলি যারা ইতালিতে বড়, বড় ক্ষেত করছে, তারা এখন ব্রিটেন আইসা এরকম আপনার এগ্রিকালচার এ ঢুকে বড়, বড় আপনার জমি নিয়ে যাচ্ছে ২০ একর, ৪০ একর, ৫০ একর নেয়। নিয়ে ওই সবজিটা এখন এখানে চাষ হচ্ছে। লাউ, তারপরে আপনার শিম, হুম, লাল শাক, তারপরে পাটের শাক এখানেও চাষ হচ্ছে না। মানে ইতালিটা এখানে আস্তে, আস্তে ডাইভার্ট হচ্ছে কিন্তু। এখানকার কমিউনিটি ব্রড আপ হচ্ছে। বুঝছি। এইভাবে তাহলে আমাদের দুজন বিভিন্ন প্রফেশনাল জায়গাতে আসলে বাঙালির প্রচুর ঢুকছে, আছে অবশ্যই সেটা এখন মানুষের বাংলাদেশের যে সংস্কৃতি বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের আমাদের যে ওকেশন আচ্ছা, গুলা থাকে ওগুলো এটা কিরকম পালিত আমি হয়? যখন ধরেন আমি ফ্রান্সে যখন লেখি পত্রিকাতে সুরমা, আমার তারপরে জনমতে, তখন দেখতাম এখানে খুললেই যে যে বাংলাদেশি দের আয়োজনে এখানে পিঠা মেলা, বাংলাদেশীদের আয়োজনে বা অমুক কুলাউড়া সংগঠন, গোলাপগঞ্জ সংগঠন সরি, তারা এখানে ২১শে ফেব্রুয়ারি পালন করছে। তারপরে এখানে তারা ওই যে বিজয় দিবস পালন করে ইত্যাদি দেখতাম পত্রিকাতে। আর আমরা ওখানে যে করতাম তা না, আমরাও করতাম ছোট, ছোট আকারে ফ্রান্সে বা অস্ট্রিয়াতেও করছি আমি। দলেন নদীর পাড়ে আমাদের সামারে আমরা বনভোজন করছি সেখানে নদীর দানিয়েল নদী। তারপরে ফ্রান্সে আমরা শহরের বাইরে প্যারিস থেকে ৪ ঘন্টা বা ৩ ঘন্টার রাস্তায় আপনার কাল, যেখানে ইউরোট্যানিল, তারপর পাশে দাবর যেটা বলে, এসব জায়গায় আমরাও পিকনিক করতে গেছি। তো কিন্তু ওখান থেকে তো লেখার সিস্টেম ছিল না। তখন আমি পত্রিকায় তখন ওই দেখে পত্রিকায় পাঠাইতাম আপনার আ এই লন্ডনে। তখন তারা আস্তে, আস্তে এরকম কিছু নিউজ যাইতো ইত্যাদি। এরকম আস্তে, আস্তে পরে রোম থেকে কিছু লেখা আসতো। এইভাবে তখন লন্ডন ভিত্তিক ছিল আমাদের মিডিয়াটা। এখন আচ্ছা, বাংলাদেশি কৃষ্টি কালচারটা আপনার ব্রিটেনকে আমরা ফলো করছি। এখানে ২১শে ফেব্রুয়ারি আমাদের আলতাবালি পার্কে এখন আমাদের আপনার মানে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার আছে। এটা আপনারা তো শুনেছেন। এটা আমরা স্বচক্ষে দেখলাম। অনেক শহরে আছে। প্যারিস হয়েছে এখন। হ্যাঁ? তারপরে আচ্ছা, ইতালিতে হইছে, আপনার স্পেনে হইছে। সব দেশে কিন্তু করে এটা। উদযাপনগুলি খুব মানে জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে। বাংলাদেশের কৃষ্টির ধারক বাহক হয়ে কাজ করতেছে সবাই কিন্তু। এই। এখানে আমরা সবাই একসাথে আমাদের ধর্মীয়, যেহেতু আমাদের ধর্মীয় বিভিন্ন সংগঠন আছে। আমরা একসাথে এগুলি করে থাকি। এখানে আসার পরে আমি আর আপনাকে বলে নেই। আমি আবার এখানে অল ইউরোপিয়ান একটা সংগঠন আছে। সেটার সেক্রেটারি জেনারেল। হ্যাঁ? এটা না আমাদের, আচ্ছা, আমরা যদিও ২৮ টা দেশ বলি বাট আমরা ১৩ টা দেশের মোট আমাদের লোক আছে এখানে। আমরা আমাদের একটা ইউরোপিয়ানদের একটা কমিউনিটি এখানে বিল্ড আপ করছি। আপনি জানেন না এই যে করোনার কথা আমি বলি। জি, করোনাকালীন সময়ে আপনারা তো সারা বিশ্ব তখন আপনার একটা মানে টেরিবল অবস্থা, মানে মানুষ মারা যাচ্ছে। তখন ব্রিটেন সরকার প্রতিদিন তাদের তখন একটা হিসাবে বলল যে ১৫,০০০ মতো লোক মারা গেছে এখানে। হ্যাঁ? এতগুলি লোক হুম, তারা আ মানে বুইড়াল করবে কিভাবে? মানে সমাধিস্থ করবে কিভাবে? তখন সরকার আইন করল হয়তো যে তারা পুড়ে ফেলবে সব। তখন এটা পার্লামেন্ট দিয়ে আসলো, তখন আমাদের এই যে ব্যারিস্টার নজির সাহেব, উনি আমাদের, আমি নিজাম তখন, নিজাম এখনো নিজাম স্টিল কাউন্সিলর, উনি আপনার সিনিয়র কাউ আপনার কাউন্সিলর ছিলেন। তো উনি এবং আরেকজন ছিল আয়শা চৌধুরী। সে ছিল আপনার মেয়র আরকি ওটার প্রধান বাংলাদেশে। তো বলল যে উনারা আমাকে মেসেজ করলো, টেলিফোন দিল ১ম যে, "ভাই আপনাদের সংগঠন তো অনেক বড়। আপনার একটা অ্যাপ্লিকেশন করতে হবে।" কি কারণ? আমি আপনাকে ইমেইল করছি, ফর্মটা ফিল আপ করে পাঠান। তো সেটা হলো যে আমরা যে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে না, এইভাবে হবে না। আমরা আমার কমিউনিটির লাশটাকে আমি নিয়ে আসবো, এসে আমরা আমাদের আ মাধ্যমে তাকে আপনার বুইড়াল করব। হ্যাঁ? মানে জি, সমাধিস্থ করব। তো এরকম জি, প্রতিটা সংগঠন আপনার চিঠি পাঠাইলো, আপনার দিয়ে ইমেইল করে দিল ঘরে বসে। অ্যা দিল কাকে? আপনার এরিয়ার কাউন্সিলরকে, মেয়রকে। মেয়র হুম, দিল পার্লামেন্ট মেম্বারসকে। হ্যাঁ? পার্লামেন্ট মেম্বারস কি করলো? হাউস অফ লর্ডস উঠলো, কমন্স সেখান থেকে পার্লামেন্টে চলে গেল। ২ দিনের ভিতরে কাজ হয়ে গেল। তখন বরিস জনসন এরকম কোন, কোন আপনার কারা অ্যাপ্লিকেশন করলো নামগুলি বলল। যে একটা আমাদের সংগঠন যে একটা দিস ইস বিগ অর্গানাইজেশন ওয়ার্কিং হিয়ার ফর ভলান্টিয়ার সার্ভিস।
তারা লিখছে যে তাদের লাশ তারা প্রয়োজনে মুসলমান বা যদি অন্য কোন সম্প্রদায় থাকে তারা নিয়ে সরকার মানে সরকারকে চাপে ফেলছে না, এটার অর্থ এটা যে সরকার যে চিন্তা করছে এটা থেকে সরে আসো, অত করবে না তারা। তখন তারা পাস করে দিল নো, তাহলে আমরা এটা বরং আমরা এটা ইয়ে করলে স্টপ, তাহলে এইভাবে হবে। আমাদের তখন ইউরোপিয়ান 13 জন লোক মারা যায়। তো তখন আমরা ঘরে বসে কেউ তো যাইতে পারতো না, যে হসপিটালে মারা যেত খালি তার গার্ডিয়ানদের থেকে নাম্বারটা পেলে আমরা দিয়ে হুম, দিতাম, যারা এই কাজগুলি করে কোম্পানিকে, এটা কোম্পানি আছে যারা হুম, আপনার ফুনারাল করে ফুনারাল, হুম, হুম। তাদেরকে দেওয়া হতো। তারা খালি ডেট অফ বার্থ আর নামটা জানলে হলো, আর কোনো কিছু লাগে না। তারা কম্পিউটার থেকে অটোমেটিক বাইর করে কোন হসপিটালও বলা লাগবে না, ওরাই জানতে পারতো যে কোন হসপিটালে লোকটা মারা গেল। দিস ইজ দ্য সিস্টেম ব্রিটেনে। পরে ওরা নিজেরাই চলে যায় ওখানে, বলে যে আমরা লাশটাকে আমাদের এই যে যার মানে মানে লাশের যে আত্মীয় স্বজন তাদের এই আইডি পাঠানো হয়েছে, এই লাশটা আমরা নিব। তখন ওরা রিলিজ করে দিয়ে দিত, ধোয়া টোয়া সব কমপ্লিট করে জানাই দিত যে অমুক কবরস্থানে, যে আপনার পিচ অফ গার্ডেন যেটা মুসলমানদের সবচেয়ে বড় কবরস্থান, জি। সেখানে নিয়ে যেত। বা আমাদের ফরেস্ট গেটে ছিল, বিভিন্ন জায়গায় কোথায় নিয়ে যাবে বলে দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে প্রথম দিল 2 জনকে, পরে দিল 5 জনকে, পরে দিল 10 জনকে, আস্তে আস্তে যখন মানে নরমাল হলো করোনা, এইভাবে তখন লাশগুলি সমাধিস্থ করা হইতো। এবং এখন পয়সার ব্যাপারটা সরকার তখন ওই আইন করে দিল যে আমরা লাশের সাথে আরো 1000 সরকার সহযোগিতা করবে, হ্যাঁ, তার আচ্ছা, তার যে দাফন প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য। ব্রিটেন সরকার এখনো এটা আছে কিন্তু। তখন তার দেশে লাশটা পাঠানো যেত। এইভাবে আচ্ছা, আপনার ব্রিটেনের জীবন ব্যবস্থা আপনার তখন করোনা কালীনের কথাটা বললাম, বলুন এতক্ষণ। আচ্ছা, ধন্যবাদ ভাই অনেক। এই জিনিসটা আসলে মানে বাংলাদেশের সিস্টেম আসলে কাজ করে এবং ব্রিটেনের সিস্টেম আসলে কাজ করে, এই যে কিভাবে কাজ করে এই জিনিসটা নিয়ে একটা বিশাল পার্থক্য আপনার এই ঘটনার এবার মাধ্যমে আসেন আমরা যে জানতে লাশ পারলাম। পাঠানোর ব্যাপারটা আরো তাহলে জানাই দেওয়া জাতির মানুষকে দরকার ছিল। আমি যখন প্যারিসে তখন আপনার অস্ট্রিয়াতে মারা যায়নি, তখন প্যারিসে মারা গেল 93 তে। তখন আমরা আমি আপনার তখন একটা মসজিদ কমিটি আছে, অ্যাসোসিয়েশন কালচারাল মুসলমান তো বাংলাদেশ। আমি ওই আসার পরে আমার মনে আছে সেটা মনপার্নাস একটা মিটিং হয় ওই ডিসেম্বরে, 92 ডিসেম্বরে। আমাকে একজন যে বাসায় উঠলাম যাবেন কোথা, তো অমুক আচ্ছা গেলাম সেখানে। তখন মসজিদের একটা মিটিং হলো, এই প্রথম জয়েন করি একটা। তো 93 তে একজন লোক মারা গেল। তো মারা যাওয়ার পরে সেখানের কমিউনিটির কিছু লোক ছিল, তারা তার জন্য তাকে কিভাবে পাঠানো যায়, তখন আমি বাংলাদেশ বিমানের অফিসে যাই একজনের সাথে। এই আরম্ভ হলো প্যারিসের কালচার। যাওয়ার পরে লাশটাকে পাঠানোর জন্য সরকার, তৎকালীন সরকার আম এরকম ছিল রেফারেন্সটা, বাংলাদেশ বিমান যেখানে যায় না সেখান হুম, থেকে লাশটাকে পাঠানোর জন্য আপনার এই খরচ দিতে হবে। হয় ওই লোকের মারা মৃত ব্যক্তি যদি কোনো পয়সা থাকে, অথবা তার আত্মীয়-স্বজন অথবা কমিউনিটির লোক দিয়া আপনার কানেক্টিং ফ্লাইট ধরাইতে হবে। ধরাইলে বিমান ফ্রিতে লাশটা নিয়ে আসবে। তখনকার এই আইনটা ছিল। পরবর্তীতে এটা আপনার বন্ধ হয়ে গেল। আচ্ছা, ধর এরপরে যারা মারা যাইত তাদেরকে নিজের পয়সার খরচ দিয়ে পাঠাইতে। এবার আসেন স্পেনে লং টাইম ছিলাম, পরে আমি 12 বছর। মারা গেলে আপনার স্পেন থেকে তখন আপনার আমাদের স্পেন কমিউনিটির লোকেরা আপনার পয়সা তুলে তার লাশটা পাঠানোর জন্য তখন ইউরোর হিসাবটা আমি বলি 4,500 ইউরো দিত। আর বাকিটা তার পরিবারকে দেওয়া হয়েছে। আমার নিজের ভাই মারা গেছে, আমি নিজে পাঠিয়ে আসছি। তখন আপনার এই সরকার কোনো হেল্প করে না সাধারণত। সরকার হেল্প পরে শুরু করলো, যেটা বিগত সরকার কিছুদিন পরে এটা একটা পাস করে নিল যে ঠিক আছে, যে আমরা পয়সা দিব 1000 ইউরো মাত্র। 1000 ওই আপনার ইউরো। তো একটা হুম। লাশ পাঠাইতে আপনার লাগে তো 4200 এর মতো লাগে। তো তাও লাশ পাঠানোর পরে ভাউচার দেওয়ার পরে টাকাটা দেওয়া হইতো। এর আগে কিন্তু পয়সা এম্বাসি দিত না। তো এখন কমিউনিটির লোকজন যে টাকাটা উঠে খরচ যেটা যাইতো বাকিটা তার ফ্যামিলিকে দিত, আর ওই ভাউচারটা এম্বাসিকে পাঠাইলে এম্বাসি পয়সাটা দিয়ে দেয়। এখনো 1000 ইউরো করে দিচ্ছে ওই পাড়ে। আসেন ব্রিটেন, আমি টিভিতে দিন অনেক কথা বলি, ব্রিটেন এই টাকাটা দেয় না। 1000 বলে ইউরো। ইউরো, তাহলে 1000 পাউন্ড হইতে পারে, সেটা ব্রিটেন দেয় 1000 না। পাউন্ড। হ্যাঁ, জি। বা ইকুইভ্যালেন্ট 800 আপনার পাউন্ড হয়, 1000 ইউরোতে 800 পাউন্ড হয়। হ্যাঁ, হুম, তো কেন দিবে না? বলে যে ব্রিটেনের এখানে সোশ্যাল কান্ট্রি, সোশ্যাল সরকার দেয়, এই জন্য দিবে। এটা তো আমাদের, এটা তো কথা হইতে পারে, এটা কেমন কথা? একজন প্রবাসী যে ফ্রান্সের যে সারা পৃথিবীর যে আছে, সৌদি আরবে মনে করেন, আইন তো সবার জন্য এক হবে। এখন ব্রিটেন যে তাকে দিবে না এটা তো হয় না। যাকে নিয়ে সরকার তো চলে গেল, এটা নিয়ে অনেক কথা
আছে। এরপরে দেখেন আপনার আজকে আমাদের লোক পাঠাইতে গিয়ে আমি আরেকটা অভিজ্ঞতা অর্জন করলাম। আল কুদ্দুস একটা সংগঠন আছে ইস্কন্টন মসজিদের পাশে। ২ টা সংগঠন এই কাজগুলি তারা করে থাকেন। তাদের একটা ফান্ড আছে। তারা রোজার মাসে বা প্রতি বৃহস্পতিবার রাত্রে টিভি থেকে ফান্ড কালেকশন করে। করে এটা এই জনহিতকর কাজে দেয় এরা। তো ধরেন একটা লোক মারা গেলে তার আ লাশটা বাংলাদেশে পাঠাইতে লাগে। আপনার প্রায় এখন ৳৪,৫০০ খরচ যায়। তার বক্স করা পর্যন্ত। বিমান টিকেট হুম, এভরিথিং। এখন সেখানে ধরেন টাকা কারো সামান্য কিছু আছে বাকিটা তখন ওই আল কুদ্দুস দিয়ে দেয়। আরেকটা অভিজ্ঞতা কি? পাকিস্তান এয়ারলাইন্স এই ধরনের কোন যদি মানে মৃত ব্যক্তি পায় যেকোনো দেশে, তারা পাকিস্তান থেকে যদি কানেক্টিং এ তারা পাঠায় দেয়। মানে পাকিস্তান এয়ারলাইন্স ফ্রি করে দিছে। আপনি পাকিস্তানের লোক না অথচ আপনাকে তারা পাকিস্তান ওই নিয়ে সংগঠনটা যাবে। কি করে পাকিস্তানকে মেসেজ দেয় যে তোমরা এই লাশটা নিতে পারবে না। ওরা নিয়ে নিচ্ছে। অথচ আপনি আচ্ছা, এই দেশকে রেমিটেন্স দিচ্ছেন। সরকার স্বীকার করে। আজকে আমাদের আই অনার টু সে আমাদের ইউনূস সাহেব ক্ষমতা যাওয়ার পরে উনি বলল যে বিদেশীরা যদি রেমিটেন্স না দিত আমার দেশ চলতো না। এটা তো কোর্ট কথা কিন্তু। অথচ আচ্ছা। সেই প্রবাসী লাশটা দেশে যাইতে বাংলাদেশ ফ্রি নেয় না। অথচ পাকিস্তানি এয়ারলাইন্স আপনাকে ফ্রিতে নিয়ে যাচ্ছে। জি, এগুলি আপনার কোর্ট করার কথা কিন্তু, তাই না? অবশ্যই। আমি এগুলি সরকারের আজকে যারা দেখছেন বা সরকারের পক্ষের কেউ যদি দেখে থাকেন, এগুলি আমি বানানো কথা না। দিস ইস মাই ৩৪ বছরের আমার ভলান্টিয়ার সার্ভিস এর অভিজ্ঞতার কথা বলছি আমি। এবং আমি টিভিতেও এসব কথা বলে থাকি। আশা করি এগুলি সরকার নলেজে নিবেন আগামীতে যারা সরকার গঠন করবেন দেখবে প্রবাসীদের অবশ্যই। এই অবশ্যই সেই আশাই আমরা করি যে প্রবাসীরা এত বাংলাদেশের জন্য এত বেশি অবদান রাখেন। জি, তাদের ওই প্রপার এট লিস্ট মারা যাওয়ার পরে সম্মানটা যাতে বাংলাদেশ দেয় বা বাংলাদেশ বিমান দেয়। আচ্ছা ভাই আমরা হচ্ছে এখানে পরের আরো প্রশ্নে আরো কথা আমরা বলি। এখন সরকার বলে যে প্রবাসীদেরকে একটা পয়সা দেবে। হ্যাঁ? হুম, এখন আমার ভাইয়ের কথাই মনে করেন আমার ফ্যামিলি তারা তো পরে ঢাকা এয়ারপোর্টে একটা হেসিটেশন এ পড়ে গেল। আমাকে এমবাসি বলল যে ৳৩০,০০০ ঢাকা দিবে। হ্যাঁ? আর ৳৪.৫ লাখ যেটা দেয় এটা হলো যারা রেসিডেন্স ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আসে এবং ওয়েজ অনার এর একটা ফরম আছে। ওটা ফিল আপ করে আসে তারা পরে লাস্ট গেলে এই টাকাটা পায়। জানি না আমি কেউ পাইছে আচ্ছা কিনা। আমরা একটু সংক্ষিপ্ত করব কারণ হুম, সময় আসলে হুম। হয়ে যাচ্ছে। আপনি যাক আসলে সংক্ষিপ্ত আকারে বলবেন ঘটনাটা। তো পরে আপনার হ্যাঁ, পরে ওই যে হ্যাঁ, ঘটনাটা হইলো যারা বাংলাদেশ থেকে আপ আপনার ওয়েজ ওনার ব্রাঞ্চের একটা ফর্ম ফিল আপ করে আসে এবং লিগ্যাল ওয়েতে কাজ দিয়ে আসে তারাই পায়। যারা ইল্লিগাল এরকম ঢুকার পরে উম বা পরে সেটেল হয় তারা এটা পায় না। এটাই হলো মানে সমস্যাটা আর কিছু না। তবে আশা করব যাতে সরকার এই আইনটা করে সবাইকে দেওয়া হয়। অবশ্যই। আর কিছু বলবেন আপনি? জি, আমরা আরেকটু পরের প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে আ বর্তমানে হচ্ছে লন্ডনের চাকরির বাজার কেমন? এবং কোন ধরনের কাজ পাওয়া যায় এবং সেখানে আয়ের ধারণা যদি আমাদেরকে একটু দিতেন। এখানে স্টুডেন্টদের আমি বলি স্টুডেন্ট যারা আসবে ২০ ঘন্টা কাজ পাবে। আমার সাথেও স্টুডেন্ট আমাদের বাংলাদেশে কাজ করে আমি যে কোম্পানিতে আছি। বিগ উইকলি কোম্পানি। তাদের ৪৩ টা হ্যাঁ, উইকলি। তাদের ৪৩ টা সব আছে। আমাদের বাংলাদেশীরা এখন মোটামুটি অনেক আমি যখন আসছি তখন ছিল বেশি ইন্ডিয়ান আর পাকিস্তানি। এখন এটা বাংলাদেশীরা মোটামুটি আমরা কিছু আম আস্তে বুঝুন তো এটা এক দেশ আরেক দেশকে টানে। বেশি হুম, আমরা। স্টুডেন্টরা ২০ ঘন্টা কাজ পায়। শেষ কথাটা। যদি সে কাজ খুঁজে নিতে পারে। তবে টাফ। আর শুধু সিজনালি স্টুডেন্টদের ইজিলি কাজ পাওয়া যায়। যেমন এই যে ডিসেম্বরের আগে নভেম্বরে প্রচুর রিক্রুট করছে তারা যে আপনার এমএনএস তারপরে এইচএম যে কাপড়ের বড় বিগ বাংলাদেশ থেকেও নিয়ে আসে কাপড়। তারপরে আপনার এখানকার মরিসন, এখানকার আপনার টেস্কো, এখানে সেন্সবরি এরকম যে বড় আপনার গ্রোসারি বিশাল বড় যেটাতে ঢুকলে সবকিছু পাওয়া যায়। এটা তো বুঝেননি। জি, এই ধরনের গুলোতে তারা ওই রিক্রুট করে তখন আস্তে কেউ পার্মানেন্ট হয়ে যেতে পারে মানে আমরা মান্থলি কাজ করে আর অন্যরা নাইলে একটু সমস্যা হয়ে পড়ে ১ম আসতে। কাজ পাওয়াটা খুব টাফ আর বেসিক্যালি কাজ টেকনিক্যাল নলেজ আমাদের ছাত্ররা যারাই আসবে আমি অনেক আগ থেকে বলি হয় ড্রাইভিং শিখে আসেন বা আপনি একটা মোবাইল এই যে এখন মোবাইলের যুগ এটা রিপেয়ারিং শিখে আসেন, কম্পিউটার রিপেয়ারিং শিখে দেন আপনি আইলে আপনার আজকে আইবেন কালকে আপনি এক জায়গায় গেলে বলবে যে তুমি কাজ করো। আমার এটা দেখিস ঠিক করে দাও। এটার সবচেয়ে অফার বেশি এখানে। টেকনিক্যাল যেখানে যাবেন আপনার কাজ আছে। টেকনিক্যাল কিছু জানেন না, কাজ পাইতে আপনার কঠিন সমস্যা হয়ে যাবে। যেটা হয়তো আমার বেলা হয়েছিল। কিছু জানতাম না। কি করবো এসব? আসতে পেপার ছাড়া আর কিছু ছিল না আমাদের। ইত্যাদি। এমন হয়েছে অনেক সময় তো হকারিও করতে হয়েছে। এটা লজ্জার কিছু না। নদীর ওই পাড়ে আপনার হকারিও করতে হয়েছে। আমাদের বড় ডাক্তার, ইঞ্জিনিয়াররা এসে কি করবে?
সুইজারল্যান্ডে ডাক্তাররা সবচেয়ে বেশি আসে, বাংলাদেশে কোর্স করতে আসে। তো জি, ডাক্তাররা তারা পর্যন্ত আপনার পেপার বিক্রি করতো বা অন্য আপনার ওই খাবারের, বা শীতকালে আপনার এখানে রসুনের পিঠা বিক্রি হয়। হ্যাঁ? গাড়ির মধ্যে আপনারা দেখবেন এক ধরনের আবার ওই যে আমরা যেটাকে বলি, আরে ভুলেও গেলাম, ওই যে পোড়া দেয় আরকি, পোড়ায়। তো নাট, নাট, নাটটাকে পুড়ে দেয়, ওরা খায়, আমাদের আলুর মতো এটা খায়। ওগুলি করে। একদম কালি-টালি ভরে যায় কয়লার মধ্যে পুড়ে তো। তো এইগুলি আমাদেরকে টেকনিক্যাল কাজ জানলে কোনো অসুবিধা নেই। যেটা আমাদের বাস্তব অভিজ্ঞতা, এখন যারা আসবেন চিন্তা করছেন, স্টুডেন্ট ভিসা যেটাই আসেন, আপনি একটা টেকনিক্যাল কাজ শিখেছেন, ড্রাইভিং শিখেছেন, এখন ড্রাইভার মানে উবার। এখন ডেলিভারির কাজটা হলো এভেইলেবল, এখানে সাইকেল দিয়ে করে স্টুডেন্টরা। যদিও এটা পুলিশ অনেক সময় মনে করে ধরে তার জরিমানা করে দেয়। কেন করে আমি জানি না সেটা। এই আচ্ছা। এই ধরনের কাজের কাজে বাজার। আসলে কেমন ইনকাম করা সম্ভব? এই আইডিয়াটা যদি আমাদেরকে একটু দিতেন। এখন এখানে মেইনলি হলো যারা স্টুডেন্ট ২০ ঘন্টা কাজ করলে তার আপনার ১৪, ধরে নেন ৬০০-৭০০ পাউন্ড সে মান্থলি কামাইতে পারে। মানে তার থাকা খাওয়াটা উঠে যায়। আবার অনেকে আরেকটু বেশি করলে, মানে ব্যাক সাইডে করে তার টিউশন ফিটা সে উঠে। কিন্তু সো টাফ। ইট ইস ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। খুব কঠিন ব্যাপার কিন্তু। আচ্ছা, যদি কারণ টেকনিক্যাল কাজ বাইরে। শিখে যায় সেক্ষেত্রে? জি? যদি কোনো টেকনিক্যাল কাজ শিখে যায়, যেমন ধরেন ড্রাইভারি কিংবা হচ্ছে কোনো ওই যে আপনি বললেন ফোন রিপেয়ারিং এর এ এখন ধরনের। ড্রাইভারিং এর জন্য হলো সে যদি করে উবার-টুবার করে, সে ২০ ঘন্টার বেশি সে কিন্তু তার ইনকাম বেশি দেখাইতে পারবে না। আর যে কোম্পানিগুলি দেয় আপনাকে, তারা কোনো হ্যান্ড পে, ক্যাশ পে করবে না। তারা আপনাকে পে করবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তখন আপনার যদি ইনকাম বেড়ে যায়, তাহলে আপনাকে কিন্তু ধরবে কিন্তু তারা। এটা খুব টেকনিক্যাল ব্যাপার-স্যাপার। আপনি যদি 800 এর ৳১০০ বেশি হয়, আপনাকে জিজ্ঞেস করে কোত্থেকে আসবে টাকাটা। তো তোমার ২০ ঘন্টার কাজ বেশি করছো, একটা সমস্যা। তখন এটা অন্য, এখানে একবার ঢুকতে হবে। অন্য রিপেয়ারিং এর কাজটা যেগুলো করে, বা আপনি ঘরে বসে করলেন, অর্ডার নিল দোকানে, আপনি বলে আসলেন এরকম অনেক ছেলে করে আমি জানি। তখন ওরা কন্টাক্ট বলে দেয়, আমাকে তুমি কাজগুলো দিবা। ওরা দোকানে নিল, হ্যাঁ? নিয়ে ডেলিভারি শুনে দোকান থেকে দিবেন, আপনি ঘরে এনে রিপেয়ারিং করে ওদেরকে দিয়ে আসলেন। আপনাকে একটা কমিশন দিলেন। এরকম অনেক ছেলে করছে। হ্যাঁ? আর আচ্ছা, টেকনিক্যাল এর মধ্যে আমি বলব সবচেয়ে এখন হায়ারে আছে হলো ইন্ডিয়ান ছেলেরা। তারা খুব, আমাদের থেকেও তাদের টেকনোলজিটাও তারা ভালো। এইজন্য তারা আসলে তাদেরকে চাকরিতে খুব বেশি নিয়ে যায়। আমাদের ছেলেগুলি এত টেকনিক্যাল জানে না বিধায় অনেকে। আইটিতে হ্যাঁ, অনেক আইটিতে স্কিলড হয়ে এবং আসা। এবং এবং স্পিকিং ও আমাদের ইংলিশ অনেকে জানি না, তারা আইএলটিএস করে আসে যদিও, কিন্তু আসলে বলতে পারে না। আমার সাথে কাজ করে, আইএলটিএস করা ভিসা পাইছে, তার নাইলে দিত না। ইংলিশ বলতে পারে না। তারপরে এখন দেশের মানুষ এরকম আরকি। আমি আর বলছি না এখানে মিডিয়ার ব্যাপার। আসার আগে এগুলো ঠিক করে আসা উচিত। জেনুইন ভাবে আসা উচিত। তাইলে আপনাকে ব্রিটেনে দাম আছে। বা যেখানেই যান দাম আছে। আমেরিকাতে যান বা কানাডাতে যান। আপনার টেকনিক্যাল জানবেন, আপনার কাজ আছে। বুঝছি। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। এই পরামর্শগুলো আশা করি অনেক হেল্প করবে যারা নতুন যেতে চাইতেছে লন্ডনে আমি বা স্টুডেন্ট ভিসার বিশ্বের উপরে অন্যান্য অনেকগুলি দেশে। অনেকগুলি আপনার আপনার টক শো করছি। হ্যাঁ, হোয়াই বাংলাদেশ স্টুডেন্ট ক্যানট গেট ভিসা? কেন পাচ্ছেন? আর আমি আরো কিছু কথা বলি অভিজ্ঞতা। জি, আমাদের, শিওর। আমি বলব না কোন সরকারকে দায় দিচ্ছি না আমি। আবার যেহেতু বিগত বলতে হবে, যেহেতু বিগত সালে যে ছেলেগুলি আসছে যে তারা হ্যারাসমেন্ট হয়েছে কি? আপনি ধরেন আপনার আইএলটিএস এক্সাম দিছেন, আপনার আইএলটিএস টা আপনার নামটা সঠিকভাবে দেয়া সার্টিফিকেট অনুসারে হইছে। এখন পাসপোর্ট করতে দিছেন, আপনি পাসপোর্টটা ভুল করে দিছেন। অনেক ছেলে আমাকে দেখাইছে এবং টক শোতে বা আমাকে চিঠি পাঠাইছে, আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছে, ভাই আপনার কথাগুলি শুনছি, এক্সাক্ট কথা। আমি পাসপোর্ট ফর্ম ফিল আপ করছি, সঠিক লিখছি আমার নামটা। পাসপোর্ট তুলে এনে দেখে আমার নামটা ভুল করে রাখছে। এখন এই সংশোধনের জন্য তাকে ১ বছর ৬ মাস ঘুরেছি। তাও বুঝেন তো কি অবস্থা? ১ লাখ, ১.৫ লাখ, ওখানে ৬০,০০০, ১ লক্ষ টাকা করে দাবি করে নিয়ে গেছে। জানিস স্টুডেন্ট ভিসা, এটা না করে দিলে তার সে যাইতে পারবে না। এইভাবে আমাদের ছাত্রদেরকে হয়রানি করা হয়েছে এবং তারা অনেকে আসতে যেয়ে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, দেরিতে আসছে। তো এইগুলি কে দেখবে? আমরা এইজন্য ডক্টর ইউনূস অবশ্যই। স্যারকে, আমি নিজে উনাকে স্মারকলিপি দিছি। আজকে যে ভোট অধিকার আপনারা বলেন প্রবাসীদের, I am this man। Chatham House এ যখন ইউনূস স্যার আসেন, তখন আমি কিন্তু, আপনারা হয়তো দেখছেন এটা, আমি এম এ জলিল খান। আমি স্যারকে বলছিলাম যে আমরা ফরেনার রেমিটেন্স দিচ্ছি, কিন্তু আমরা ভোট অধিকার দেওয়ার জন্য আহ্বান করছি। আমি বলছি প্রশ্ন কি? যে টিভির প্রেজেন্টার, সরি Chatham House আপনি দেখতেন মনে হয় এটা। পরে আমি সাথে, সাথে উনি বলল কি, I promise। স্যারে বলতেছে, "I promise, I do it, না হোল্ড অন, I do it ইনশাআল্লাহ।" ওই করে দিছে। পরে ওই বুঝতে স্টেজ পেরেছি। থেকে নাইমা আমারে টাইনা নিয়ে উনি ছবি তুলছে। এটা আমার কাছে প্রুফ আছে। সারা পৃথিবী জানে।
করে দিত না। বাস এটা একটা ইজি ব্যাপার ছিল। সাবেক সরকারগুলি এটা না শোনার ভান করছে। আরে ভাই অবশ্যই। এনআইডিটা বন্ধ করতে দেয়নি প্রবাসীদেরকে। আজকে এটা ইজি করে দিয়েছে। আমি বাংলাদেশে গেছি ৩ দিনের দিন করে নিয়ে আসছি। আমি আমাদের এখানে যে আমাদের যে হাই কমিশন কত জি, সুন্দর প্রসেস দেখায় দিচ্ছে তারা। কই আগের সরকার আমলে তো এম্বাসিতে গেলে না কি আরে ভাই কথাই বলতো না। কথাই বলতো না। আপনি যে একজন প্রবাসী আপনি কি তাদের কাছে? কিছুই না। এখনো যে আসলে তা না কিন্তু আছে। কিন্তু বাট ইউনূস সাহেবের আমলটা সুন্দরভাবে কিছু কাজ হইছে। এটি তো প্রশংসার যোগ্য বলতে হবে আমাকে। এই ভোট অধিকারটা অবশ্যই পাস বলব। হয়েছে। সারা বিশ্ব থেকে আন্দোলন হয়েছে। এটা আমি এটার একক কৃতিত্ব চাই না। হ্যাঁ, হয়তো আমি সাটাম হাউসে ওইদিন গিয়েছিলাম। আমি সুযোগ পাইছি স্যারকে বলছি যেহেতু আমি প্যারিসে 93 তে উনার একটা গ্রামীণ চেকের অনুষ্ঠানে ছিলাম। 98 এ আর্সেনিকের একটা প্রোগ্রামে আই ওয়াজ দেয়ার ছিলাম। প্যারিসে যখন উনি রানীর সাথে দেখা করতেছে আমি ছিলাম। সে অনুসারে আমি এ এবার একটা সুযোগ পেয়েছি উনাকে বলছি। উনি এটা কাজ করে দিছে। এটা এমন একটা বাহাদুরিও কিছু না। এটা আমার হকটা উনি করে দিছে। আগের সরকার এই হকটা করেনি। উনি এটা করে দিচ্ছে। এখন আমাদের প্রবাসীরা আজকে ভোট দেওয়ার জন্য অনেকের ব্যালট পেপার চলে আসছে। আর আমি যাচ্ছি ইনশাআল্লাহ ২২ তারিখে ঢাকা বুঝবো ভোট দিতে যাচ্ছি। মানুষকে উদ্বুদ্ধ ভোট করছি, দিয়েছেন। ভোট দাও। তুমি একজন যোগ্য লোককে দেখে ভোট দাও। যাকে দিতে এই দেশটা টিকবে, প্রবাসীদের কথা বলতে পারবে। ধন্যবাদ জি, আপনার কাছে আমার জন্য। অবশ্যই আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন তো দিছেন এবং আপনার যে ইমপ্যাক্ট বা প্রবাসীদের অধিকার আদায়ের জন্য এটা আসলে অনেক বড় কিছু। আমার অনুষ্ঠানটার নামই হলো প্রবাসীদের কেতন। কেতন মানে পতাকা। প্রতিটি দেশের নাগরিক যারা প্রবাসে আছে, যেকোনো দেশে আছে সে। আই এম স্যালিউট আর বিশেষ করে মিডল ইস্টে যারা আছেন বা আপনার এই যে মালয়েশিয়াতে আছেন। আমরা তো তবুও একটু ভালো জব-টব করি। সেখানে আমার ভাইরা ভালোও করে আবার খারাপও করে। কিন্তু আমি তাদেরকে অবশ্যই। শ্রদ্ধা করি। আমি বিভিন্ন ইমিগ্রেশন এ গেলে বসে তাদের লগে কথা বলি। ইভেন ঢাকা এয়ারপোর্টও আমি এরকম অনেক কথা বলতে শেষ হবে না। আমি 90 আমি যখন আসি তখনকার একটা ঘটনা আছে আমার। এনিওয়ে পরে যাই হইছে পরে স্টুডেন্ট ভিসা যখন আসি তখন আমার লগে একটা $10 চাইছে। কি বলবো আপনাকে? দিস 91 তখন আমি পয়সা তো দেই নাই তার চাকরি চলে যেত তখন। আমি একজন খুব প্রতিবাদী লোক। 96 দেশে আমি যখন গেলাম আসতেছি আরেক ঘটনা। আ ভু মা নাসরিন ইমিগ্রেশন অফিসার। সে আমাকে তো সিল মানে না দিয়ে সাইড করলো। আমার পাসপোর্ট নিয়ে গেল। আবার ওসি সাহেব তখন আমি দাঁড়ায় রইলাম। আমি বললাম, "পাসপোর্ট দিচ্ছেন না কেন? দেরি হচ্ছে আমার ফ্লাইট।" হ্যাঁ? পরে বলল যে, "আপনি হ্যাঁ, এইভাবে কথা না আপনি কে? তুমি জানো আমি কে? আচ্ছা ঠিক আছে।" সোজা ওসির রুমে চলে গেলাম। বদরুল ছিল আই থিংক তার নাম। আমি দরজা ঠকঠাকলাম যে, "আমি কি আসতে পারি?" তখন সে আমার দিকে তাকাইলো কিছু। "আচ্ছা আসেন।" গেলাম। "কি?" যে, "আমার নাম আব্দুল জলিল খান। আমার পাসপোর্টটা দেন।" কয়, "দিব মানে?" যে, "আমাকে কেন এখানে দাঁড় করায় রাখছেন? ৩০ মিনিট হয়ে গেছে।" উনি তো আমার পাসপোর্টটা বাইর করছে। বলে উনি তার টিপ দিল। কলিং বেল দিয়ে এক ভদ্রলোক আসলো, ডিবির লোক। বলে যায় কয় যে, "স্যার উনি ওই নাসরিন উনার পাসপোর্ট এখানে দিয়ে দিছে। এখন উনি নাসরিনের সাথে এই ঘটনা।" আমি তো খারাপ কিছু বলিনি। বলছি, "আমি দাঁড় করায় হোয়াট ইস দ্য রিজন?" সে বলল যে, আমাকে মানে খারাপ কথা বলছিল। পরে আসছে উনি ভদ্রলোক ওসি সাহেব বলল যে, ভদ্রলোক বলছে, "যান আপনারা যাত্রার লগে করেন।" পাসপোর্ট নিয়ে গেছে মহিলা সাইন না দিয়ে কি করছে জানেন? স্টিলটাকে সে মাটিতে থ্রো করছে। I hate this lady করার সাথে, সাথে আমি তাকে বললাম যে, "আপনি এটা থ্রেট ফেললেন কেন?" বলছে, "হ্যাঁ, আমি বিসিএস করেছি। আপনি বিসিএস দিছেন বাংলাদেশে আর আমি 100 মার্কস দিয়ে বাংলাদেশ ত্যাগ করছি। স্টুডেন্ট ভিসা নিয়ে। আপনি চিনেন? আপনি এটা ফেলছেন কেন? এটা উঠান। উঠান আপনি।" কয় পুরা ইমিগ্রেশন অফ হয়ে গেল। এগুলো যে উনাকে বলেন এটা উঠাইতে নাইলে আমি উনার বিরুদ্ধে এখন এলিগেশন করব। দিস টাইম ফরেন মিনিস্টার আমাদের মেজর রফিক আমার এলাকায়। ক্লিয়ার ইট। তখন আমি বললাম যে, "আপনি উঠাবেন কি না?" উঠেছে সে লাস্টে বাধ্য সব ইমিগ্রেশন অফিসার সব যাত্রী, হ্যাঁ? দেখছে ঘটনা সবাই বলছে এই মহিলা আপনি এটা উঠান আমাদের পয়সা আপনি বেতন পান, আপনি এটা উঠান। উঠে আসে ওখানে রাইখা আসে ওখান থেকে তাড়াতাড়ি তাকে মিশন থেকে সরাই নিয়ে গেছে। আরেকটা ঘটনা বলি। ২০০১ সালে আমি দেশ থেকে আসতেছি। রোজার মাস ছিল ৫ রমাজান। তো আমার ওই কিছু টুপি আনছিলাম তখন আমি প্যারিসে তো আপনার গিফট করা প্লাস কিছু স্যাম্পল আনছিলাম তো প্যারিসের টুপি চলে। তত বেশি না আপনার এটা হলো ৫ ডজন টুপি। হ্যাঁ? ৬০ টা টুপি। তো আমি যখন চেকিং এ ঢুকলাম আর দেখছি ওরা দেখার পরে ব্যাগটা খুলতে বলল, খুলছি আমি। খোলার পরে আমার এটা সাইড করল। বলল যে, "আপনি এতগুলো টুপি নিচ্ছেন কেন?" তো আমি ইনভয়েস দেখালাম। দেখো কিনে নিয়েছি এটা আমি গিফট করব। ৬০ টা টুপি বেশি না। না ৬০ টা পাস করবেই না সে আমাকে। মানে সব
ফাঁক দেয় তো শখ দিবে না সে। তো না দিব না তো দিবে আমার আরেকজন এসব কানে কানে একটা কথা বললো, বুঝছেন কেন? তখন স্টিল এয়ারপোর্টে তখন আপনার আমার আহ, নামটা ভুলে গেলাম, উনি প্যারিসে এসে আমার বাসায় ঘুরে গেছে, স্টিল সে তখন এয়ারপোর্টে। তখন আমার মানে ডায়েরিতে ছিল তো, তখন আমি ওখান থেকে কারা জানি বললাম যে একটা ফোন করতে চাই। তখন আপনার মোবাইল ফোন ছিল এয়ারপোর্টের ভিতরে, দিলে আমি ফোন করলাম, উনি সরাসরি নাই ম্যাচ কি হয়েছে, এই ঘটনা শোনেন। তখন উনি কি বলে বলে গেলাম ঠিক আছে করে দিবে। আমাকে যে কথাটা বলছে যে ওকে আমি ডাকলাম, বললাম যে এটা কি মাস জানেন আপনি? কয় হ্যাঁ। আমি কি কয় রোজার মাস। তা আপনি আমার কানে কানে কি বললেন কথাটা, এটা কি ঠিক হলো? কয় আমার তো স্যার ঠিক না, স্যার বললেন না আপনি, আমি স্যার না, আমি আপনার মানে আপনি আমার অধীনস্থ কাজ করেন না, আপনি এটা ঠিক করেন না। আর ওই মহিলাটার নামটা কি, নাম বেশ তার গায়ে লেখা নাই কেন? তখন আমি তাই মহিলাকে ওই ভদ্রটা, আপনি এদিকে আসেন, আপনি আমার এই ব্যাগটা যে আটকাইছেন শক মারলেন না, আবার একটা ওনাকে দিয়ে আমাকে বলাইলেন যে এটা কি করছেন আপনি। তখন আমি সাথে সাথে তখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ডেস্ক তখন তো সরকার করছিল, আগের সরকার, হ্যাঁ। তখন আমি ডেস্কে গেলাম, গিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখলাম, লিখে ওটা সাথে সাথে দায়িত্বশীলের হাতে দিলাম, উনি পড়ার সাথে সাথে উনি চলে আসতে এসে বলতে আপনি সরে যান। এই যে শুনে না আমি মিথ্যা বলছি না, আমি আজকে একটা চ্যানেলে কথাটা বলছি, ওই মহিলাটার নাম ভুলে গেছি তাও। তাকে পরে আমি খবর নিয়েছি ফোন করে, আমার পর্যটনের ঢাকা এয়ারপোর্টের ভিতরে আমার আত্মীয় স্বজন কাজ করে, ঢাকা পর্যটন কর্পোরেশন অবকাশ যেটা তিতুমির কলেজের জি, সামনে, শুনে নেন। এবং প্রধানমন্ত্রীর অপোজিটে, সচিবালয়ের অপোজিটে পর্যটনের অফিস, ওখানে আমাদের অনেক লোক কাজ করে। তখন আমি পর্যটনের ভিতরে এসে সব ডিটেলস দিয়ে পরে ফোন করলাম, আবার বলছে যে তাকে ৩ মাসের জন্য সাসপেনশন করা হয়েছে। আমি হলাম একজন খুব জিদি মানুষ, যেখানে অন্যায় সেখানে আমি প্রতিরোধ করি। দোয়া করবেন অবশ্যই। আমাকে যাতে ভবিষ্যতে এগুলি দেশের জন্য মানুষের জন্য করতে পারি। ইনশাল্লাহ অবশ্যই আপনিও আমাদের জন্য দোয়া করবেন। শেষ মুহূর্তে যদি একদম খুব সংক্ষিপ্ত করে আমাদের ফোকাস টিভি সম্পর্কে যদি কিছু বলতেন। আমি খুবই মানে খুবই ভালো লাগলো, খুবই আনন্দ, অ্যাপ্রিসিয়েট টু ফোকাস টিভি এবং এটার সাথে যারা জড়িত আছেন, বিশেষ করে আমার শামসুল আলম সাহেব আমেরিকা থেকে, হ্যাঁ শামসুল ইসলাম, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি নূর হৃদয়, আপনি মানে বাংলাদেশ থেকে কানেক্টিং করেছেন, আপনাকেও জি, ধন্যবাদ জানাই। তো এত ব্যস্ততার মাঝেও আমি আপনাকে আজকে কথা বললাম, আপনাকেও ব্যস্ত সময় যারা দেখছেন সবাইকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার অভিজ্ঞতা এবং আপনার যে কাজগুলো সেগুলো জেনে আমরা আসলে অনেক অনুপ্রাণিত হয়েছি এবং আমাদের দর্শকরা অনেক অনুপ্রাণিত হয়েছে আশা করি। থ্যাংক ইউ। দর্শক ধন্যবাদ। দর্শক আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য ফোকাস টিভির অ্যাপটি ডাউনলোড করুন। পাশাপাশি আমাদের ইউটিউব ও ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আগামী পর্বে অন্য কোনো প্রপার্টির সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম।